এবার সোহরাওয়ার্দী উদ্যানে মহা সমাবেশের ডাক দিয়েছেন তাবলিগ জামাতের একাংশ দিল্লির মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। আগামী 7 ডিসেম্বর সমাবেশ করবেন তারা। সম্প্রতি তাবলিগ জামাতের মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার সকালে কাকরাইলের মার্কাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেওয়ার পূর্ব ঘোষণা দেয় কয়েক হাজার সাদপন্থী। এ কারণে ভোর থেকে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এরই মধ্যে কাকরাইল মসজিদে প্রবেশ করে সেখানে এবং তার আশপাশে অবস্থান নেন তারা। সাদপন্থীদের ব্যাপক সমাগমে কাকরাইল মসজিদের আশপাশের রাস্তায় যান চলাচল সকাল থেকেই বন্ধ হয়ে যায়। এছাড়াও নিরাপত্তার স্বার্থে রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়। মাওলানা সাদ যদি টঙ্গী ইজতেমার ময়দানে আসে, টঙ্গী ইজতেমা ময়দানে 50,000-এর উপরে বিদেশি মেহমান শরীক হবে এবং সে না আসার কারণে বিদেশি মেহমানের সংখ্যা 2-4 হাজারে নেমে গেছে। এই জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করব, সরকারের কাছে, আমাদের মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আপনি অনেক জ্ঞানী লোক, সম্মানী লোক, আপনার কাছে বলবো বৈষম্য মুক্ত আমরা বাংলাদেশে, আমরা তাবলিগের ব্যাপারে বৈষম্য চাই না। জুলাই আগস্ট অভ্যুত্থানের 100তম দিন আজ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এই অভ্যুত্থানের 100তম দিন পূর্ণ হয়েছে। এ উপলক্ষে গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের প্রতি সম্মান জানাতে দেশব্যাপী বিশেষ কর্মসূচি আহ্বান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ওমামা ফাতেমার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই বিপ্লবের 100তম দিন উপলক্ষে অমর সংগ্রামে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের প্রতি সম্মান জানাতে এবং আহত ও শহীদ পরিবারের খোঁজ খবর নিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী এই বিশেষ কর্মসূচি আহ্বান করেছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের 100তম দিনে অন্তর্বর্তীকালীন সরকার আরও 1 বছর বা তারও বেশি সময় ক্ষমতায় থাকতে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা ও সম্ভাব্যতা নিয়ে এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে বেলজিয়ামের ব্রাসেলস ভিত্তিক সংস্থাটি। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বাংলাদেশ কোন দিকে যেতে পারে এমন পরিস্থিতিও আলোচনা করেছে তারা। রিপোর্ট করেছেন ইলিয়াস কমল। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা রেখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারও 3 দিন পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতায় এসেই আওয়ামী ফেসিবাদের বাইরে নতুন বাংলাদেশ রূপান্তরের জন্য সংস্কারের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনা ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে বেলজিয়ামের ব্রাসেলস ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। সংস্কারের প্রথম 100 দিন নামের রিপোর্টে উচ্চাকাঙ্ক্ষী সংস্কারের জন্য জনসমর্থন ধরে রাখতে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছে তারা। একই সাথে অনেক বেশি সময় ক্ষমতায় থাকা এড়িয়ে নতুন পদক্ষেপের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য গড়ে তোলার কথাও জানিয়েছে রিপোর্টটি। বাংলাদেশকে সহযোগিতা করতে দেশের বাইরের পক্ষগুলোর সহায়তার হাত বাড়ানো উচিত বলেও জানানো হয়। পাশাপাশি ভারতের উচিত বাংলাদেশের জনগণের মাঝে দেশটির ভাবমূর্তি মেরামতে কাজ করার কথাও উল্লেখ করা হয় রিপোর্টটিতে। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে অথবা সামরিক শাসনের দিকে যেতে পারে বলেও মনে করে তারা। ইলিয়াস কমল, মাই টিভি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রী এবং তাদের স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজান থেকে দেশে ফিরে গতরাতে তিনি এই লাউঞ্জের উদ্বোধন করেন। বিমানবন্দরের মাল্টি লেভেল কার পার্কিং এলাকায় 2য় তলায় এই প্রশস্ত আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নতুন লাউঞ্জটিতে নির্ধারিত অপেক্ষমান কক্ষ, বেবি কেয়ার কক্ষ, নারী পুরুষের জন্য নামাজের স্থান এবং সুলভ মূল্যে ক্যাফেটেরিয়ার ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগটি সব প্রবাসী নাগরিক এবং তাদের পরিবারের সদস্যদের জন্য নিবেদিত। উল্লেখ করেছিলাম এত অল্প সময়ের মধ্যে সবকিছু করা সম্ভব ছিল না। যারা সেই অসম্ভবকে সম্ভব করেছেন সবাই মিলে এবং সবার উদ্দেশ্যে এবার একটা হাততালি। আজকে এটা হলো যাত্রার শুরু। এটা কাজে লাগাতে গিয়ে আরো নতুন নতুন কিছু প্রশ্ন আসবে, নতুন সুযোগ সুবিধার কারণ হবে। আপনারাও একটা মতামত দিয়ে, প্রস্তাব দিয়ে যে এইভাবে করলে আরো ভালো হবে। ওনাদের বুদ্ধিতে আপনাদের সঙ্গে আলাপ করে যা মাথায় এসছে সবকিছুর সমাধান এখানে দিয়েছে এখন পর্যন্ত যা জানা আছে।
কার্যালয়ে জনপ্রতিনিধি না থাকায় তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সেবা মিলছে না বলে জানিয়েছেন নগরবাসী। ওয়ার্ড কার্যালয়ের দায়িত্বরত সচিবদের সাথে স্থানীয়দের চেনা জানা না থাকার ফলে বেগ পোহাতে হচ্ছে জন্মমৃত্যু, নাগরিক ও ওয়ারিশ সনদপত্র সংগ্রহে। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, শীঘ্রই কেটে যাবে এই সংকট। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। নগরীর ওয়ার্ড সচিবদের সেল নাম্বারগুলো এভাবেই লিখে রাখা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল 5 অফিসের দেয়ালে। বলা হচ্ছে, জন্ম, মৃত্যু, নাগরিক ও ওয়ারিশ সনদপত্র সংগ্রহের প্রয়োজন হলে নগরীর ওয়ার্ড সচিবদের সাথে যোগাযোগ করুন। আঞ্চলিক এই অফিসের একজন জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে কাউন্সিলর না থাকায় নাগরিক সেবা হচ্ছে ব্যাহত। যা আমাদেরকে ডিস্টার্ব করে, এই জন্য আমরা লিস্টটা টানিয়ে দিয়েছি, যাতে করে ওয়ার্ড সচিবের নাম্বার ওয়ার্ড সচিব সাথে যোগাযোগ করে ওখানে গিয়ে কাজটা করতে পারে। কিন্তু ওয়ার্ড সচিব কাজটা করছে, কিন্তু লেন্দি প্রসেসে, তাদের তো কোনো বসার জায়গা নাই। চলমান সংকট উত্তরণ প্রসঙ্গে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা তুলে ধরেন বর্তমান প্রেক্ষাপটের নানা দিক। এখানে জনপ্রতিনিধি ডমিনেটেড এই অর্গানাইজেশনটা, জনপ্রতিনিধি এই মুহূর্তে নেই। এটাকে আমরা একটা চালিয়ে নেওয়ার জন্যে গভর্নমেন্ট যেভাবে নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমরা চালিয়ে নিচ্ছি। কিছু তো ব্যাকলগ থাকতেই পারে। তবে নগরীতে একই সাথে 2 ওয়ার্ডের দায়িত্ব পালন করা ওয়ার্ড সচিব জানান, নাগরিক সেবাই জনপ্রতিনিধির জুড়ি মেলা ভার। আমি বর্তমানে 2 ওয়ার্ডের দায়িত্বে আছি, 29 নং ওয়ার্ড এবং 31 নং ওয়ার্ড। তারা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা সব লোকজনকে এলাকার চেনে, তারা কাজে আসে। মূল কথা হইল, ওয়ার্ড কাউন্সিলরদের কোনো বিকল্প নাই। যেহেতু কাউন্সিলর মহোদয়রা এখন নাই, তবে তাদের যে সেবা, এই সেবাটা আমরা নিয়মিত দিয়ে যাচ্ছি। সেবা প্রত্যাশীরা বলছেন, জনগণের যথাযথ সেবা প্রদানে কোনো কোনো ক্ষেত্রে উদাসীন থাকছেন ওয়ার্ড কর্তৃপক্ষ। ঘরের কর্তা না থাকে তাহলে তো আর কাজ ঠিক হবে না। তাদের কাছে গেলে বলে যে লোক নেই। এখন যদি জনপ্রতিনিধি থাকতো তাহলে হয়তো আরও তাড়াতাড়ি হয়ে যেত। তারা বলছেন, মশার ওষুধ নিয়মিত না ছিটানো, পাশাপাশি জন্ম, মৃত্যু সনদ, নাগরিক ও ওয়ারিশ সনদপত্র পেতেও বেগ পোহাতে হচ্ছে তাদের। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। পাইকারি বাজারে কয়েক সপ্তাহে শীতকালীন সবজির দাম কমতে শুরু করলেও প্রভাব নেই খুচরা বাজারে। আলু এবং মাছের দাম বেশি থাকলেও একই রকম রয়েছে পেঁয়াজ সহ অন্যান্য জিনিসপত্রের দাম। তবে সপ্তাহ শেষে ডিমের ডজন প্রতি বেড়েছে 10 টাকা। নিত্যপণ্যের দাম সহনশীল মাত্রায় না আসায় অভিভোক্তাদের। বিস্তারিত আবু সাইদপুর রিপোর্টে। আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাই, আপনি 20 টাকার ডাল কিনলেন কেন? দুপুরে খানার জন্য, 3 জন লোক আমরা খাবো তার জন্য। তো 20 টাকা দিয়ে কি হবে? না, ডিম আছে এর সাথে। তাতে কি মনে হয় বাজার সহনীয় পর্যায়ে রয়েছে? কিছু তো করার নাই, আমাদের ইনকাম কম, মালের দাম বেশি, যেহেতু এ দিয়ে দিন আমাদের কাটাতে হবে। মৌসুম শুরু হয়, রাজধানীর বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। ফলে ক্রমেই সবজির দাম কমলেও পাইকারি ও খুচরা বাজার ভেদে প্রতিটি সবজিতে বাড়তি 5 থেকে 10 টাকা। কেজি প্রতি আলুর দাম বেড়েছে 15 টাকা, আর ডিমের ডর্জনে বেড়েছে 10 টাকা। মাছের বাজারও আকাশচুম্বী। প্রতিটি মাছে ভোক্তাদের গুনতে হচ্ছে বাড়তি 100 থেকে 150 টাকা। বৃদ্ধির এমন নাভিশ্বাসযুক্ত অভিযোগ করেছেন ভোক্তারা। কাঁচা বাজারে সামান্য সবজির দামটা কমেছে, শাক সবজির দামটা, যেটা আগে আমরা লাল শাক কিনতে গেলে 1 মোটা শাক কিনতে 30 টাকা লাগছে, এখন ওইটা হয়তো 10 টাকা পাওয়া যায়। হ্যাঁ, আর অন্যান্য বাজারে তো স্বাভাবিক না, আগের মতোই আছে, অপরিবর্তিত। মাছের দাম বেশি, আগের চাইতে বেশি, আপনাদের 50 টাকা 100 টাকা এরকম বেশি সব মাছের দাম। চিংড়ি যেরকম যা কিনছি 1 মাস আগে ওরকমই আছে, কুয়াও একই রকম আছে। মাছের প্রাচুর্যতা কম, আর যা আছে অনেক বেশি দাম, প্রত্যেকটা 100-150 এরকম বেশি দাম চাচ্ছে আর কি। গরুর মাংসের কেজি 750 টাকা বিক্রি হলেও আদা রসুনের দাম বাড়তি। সবকিছু মিলে বাজার পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন নগরবাসী। ভোক্তাদের দাবি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় করার। সিন্ডিকেটের দৌরত্ব না কমায় এমন পরিস্থিতি বলে মনে করছেন ভোক্তারা। শীতের সবজি কম হলো, যে নিত্য প্রয়োজনীয় যেমন আলু, চাল, গরিব মানুষরা যেগুলো খায়, যেগুলো ছাড়া চলতে পারে না, ডিম, ওইগুলোর দাম সবসময় সহনীয় পর্যায়ে থাকা উচিত। মধ্যবিত্ত শ্রেণী তো অবস্থা খারাপ। আমি গুলশান থেকে আসছি, কিন্তু আমরাই তো হাঁসফাঁস খেয়ে যাচ্ছি। আর খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম বৃদ্ধি পেলে তাদেরও বাড়তি দামে বিক্রি করতে হয়। মাল দিচ্ছে না কোম্পানিতে, দাম বাড়বে অনেক, প্রতি লিটারে 7-8 টাকা করে বাড়বে। আটাও কেজি দিতে পারে 5 টাকা করে বাড়ছে। গত সপ্তাহে আলু বিক্রি করছিলাম 60 টাকা,
54-55 টাকা কিনা পড়ছে, 60 টাকা বিক্রি করছি। এই সপ্তাহে 64-65 কিনা পড়তেছে, 70 টাকা বিক্রি করতেছে। ডিমের ডজন আমরা বেচতেছি, যেটা বাসা ডিমটা 150 টাকা, আর যেটা এভারেজ এটা 145 টাকা। শীত মৌসুম হয়, এসব শীতকালীন সবজির দাম কিন্তু অনেকটা ক্রেতাদের নাগালের মধ্যে এসেছে। তবে বেড়েছে পেঁয়াজ এবং মাছের দাম। ক্রেতা এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, পাইকারি বাজারে যে ধরনের দাম খুচরা বাজারে তার চেয়ে অধিক দাম। এর কারণ তারা পরিবহন খরচ থেকে অন্যান্য বিষয়কে সামনে এসে দাঁড় করাচ্ছে। তবে নগরবাসীর দাবি, এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকার আরও পদক্ষেপ নেবে জড়ভাবে, এমনটাই দাবি ছিল সবার মুখে মুখে। মহাখালী কাঁচাবাজার থেকে আবু সাদাপু, মাই টিভি, ঢাকা। আজ ঐতিহাসিক 15ই নভেম্বর। 17 বছর আগের আজকের দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরে লণ্ডভণ্ড করে দিয়েছিল বরগুনা সহ উপকূলীয় জেলাগুলো। প্রাণ হারিয়েছিলেন 1345 জনেরও বেশি। এদিনের কথা মনে করলে আজও আতঙ্ক ঘিরে ধরে উপকূলবাসীর মনে। তীরের মানুষ আশার বসতি গড়লেও সিডরের ক্ষতচিহ্ন আজও প্রান্তিক জনপদে। দীর্ঘ সময় পার হলেও দুর্যোগ মোকাবেলায় হয়নি টেকসই কোনো সমাধান। শফিকুল ইসলাম স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন SM আরিফ। আজ থেকে 17 বছর আগে 5 মাত্রার ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় জেলা বরগুনা। হাজারো মৃত্যুর পাশাপাশি ধ্বংস হয়েছে ঘরবাড়ি, বেড়িবাঁধ সহ গবাদি পশুকে ভাসিয়ে নিয়েছে সিডর। সিডরের ভয়াবহতা বোঝাতে পশ্চিমা গণমাধ্যম ঘূর্ণিঝড়টিকে সে সময় ব্যাখ্যা করেছিল এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম উইথ কোর অব হারিকেন উইন্ডস হিসেবে। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর উপকূল জুড়ে যে ক্ষতচিহ্ন রেখে গেছে তা আজও ভোলেনি প্রান্তিক মানুষ। মনে করে দুনিয়ায় বিদেয় যায় আর মা কথা হলে মুগুলোই কমে যাবা না তুমি। আমার মা এবং আমার ছেলে মেয়ে এবং ভাগ্নে দুইটা 5টা লোক আমার হারিয়ে ফেলেছি। 5 ক্যাটাগরির ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পর থেকে প্রাকৃতিক দুর্যোগে পিছিয়ে পড়া জেলা বরগুনায় বিদেশি দাতা সংস্থাগুলো সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তবে স্থানীয়দের অভিযোগ, ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠায় এনজিওর কার্যক্রম শুধু ছবি তোলা বা ভিডিও উপস্থাপনের মধ্যেই সীমাবদ্ধ। এর মধ্যে ওইতে আর কি 8 সেকেন্ডে ওড়া ধরছি, এর মধ্যে আর কি ওই যে পানি গিয়া দেখি পানি 1 মিনিটের মধ্যে পানি ঘরে উঠতে গেছে। বিষখালীর বুকে জেগে ওঠা পর্যটন সম্ভাবনাময় স্থান মাঝের চর। সাইক্লোন শেল্টার ও বেড়িবাঁধ না থাকায় ঘূর্ণিঝড় সিডরের জলোচ্ছ্বাসে লাশের স্তূপে পরিণত হয় চরটি। 15 নভেম্বর সিডর রাতে যখন আঘাত হানবে তার ঘণ্টাখানেক আগে হঠাৎ করে 10 নম্বর মহা বিপদ সংকেত জারি করা হয়। তো মানুষ তখন দৌড়দৌড়ি ছোটাছুটি শুরু করেছে, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছে। অনেকে আশ্রয়কেন্দ্র যেতে পারেনি, তার আগেই ঝড়টা শুরু হয়ে গিয়েছে। আমরা অনুরোধ জানাবো পরবর্তী পর্যায়ে দাতা সংস্থাগুলো এটা স্বচ্ছতার জন্য, প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে সহায়তা পায় সেই জন্য স্থানীয় নাগরিক সংগঠন এবং নাগরিকদের, বিশিষ্ট ব্যক্তি যারা আছে তাদেরকে যাতে এই কর্মসূচির সাথে সম্পৃক্ত করা হয়। এদিকে জেলায় 805 কিলোমিটার বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ স্থান মেরামতে ধীরগতি। কোনো কোনো স্থান সিডরের পর থেকে রয়েছে অরক্ষিত, যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে চলমান রয়েছে প্রকল্পের কাজ। এছাড়া আমরা যখন কোনো ঘূর্ণিঝড় বা কোনো তৎক্ষণাৎ সমস্যা দেখা দেয়, আমরা এমার্জেন্সি বাজেটের আওতায় কাজ করে থাকি। তা আমাদের হাতে কিছু জিও ব্যাগও রয়েছে, প্রায় 8000 জিও ব্যাগ রয়েছে। তা আমাদের যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয় বা তৎক্ষণাৎ কোনো প্রয়োজনে আমরা ওগুলো থেকে সেই চাহিদা মিট আপ করতে পারবো। এমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় শক্তিশালী পুনর্বাসন কাঠামো নির্মাণ প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা। শুধুমাত্র কার্যক্রমের মাধ্যমে না, জনমানুষের জীবন জীবিকাকে সহিষ্ণুভাবে রূপান্তর করতে হবে, যাতে করে তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজেরা টিকে থাকতে পারে। SM আরিফ, মাই টিভি। দীর্ঘদিন ধরে রাজধানীর জুরাইন মেডিকেল সড়কটির বেহাল দশা। খানাখন্দে ভরা থাকায় পথচারীরা যেমন একদিকে পড়ছে চরম ভোগান্তিতে, তেমনি হর হামেশাই ঘটছে নানা দুর্ঘটনা। রাস্তার এমন দুর্গতিতে চিকিৎসা নিতে অন্যত্র ছুটে যাচ্ছেন রোগীরা, যার ফলে অর্থ, সময় অপচয় সহ স্বাস্থ্যসেবা থেকে বিমুখ হচ্ছেন কেউ কেউ। বিস্তারিত SM খোরশেদ আলমের রিপোর্টে। 5 লাখেরও বেশি ঘনবসতি এলাকার মানুষের একমাত্র চলাচল ও চিকিৎসার পথ হল জুরাইন মেডিকেল সড়ক। অথচ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে খামখেয়ালিপনা আর নজরদারির অভাবে জুরাইন মেডিকেল সড়কটি দীর্ঘদিন সংস্কারের উদ্যোগ গ্রহণ না করায় চরম ভোগান্তি আর দুর্ভোগে পড়তে হচ্ছে রোগী এবং পথচারীদের।
এমনকি খানাখন্দে ভরা সড়কটিতে দুর্ঘটনা ঘটছে অহরহ। দুই কমিশনের কারণে হয়তো এরকম একটা কিছু হইতে পারে, আর তারপরে এলাকাবাসী তো চুপচাপ কোনো ভূমিকা রাখে না। এই যে মনে করেন আগে আসলে কত ভালো আসছিল, এখন মনে করেন ভাঙ্গা চুর এক জায়গায় উচ্চার নেচা পানি জমা যায়, আমাকে যাইতে অনেক কষ্ট হয়। গাড়ি ঘোড়া যায় উল্টাইয়া, মানুষ চলাফেরা করতে পারে না, বৃষ্টি এলে তো এটা চলাফেরা করা অসম্ভব। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেই তড়িঘড়ি করে জুরাইন মেডিকেল সড়কটির সংস্কার কাজ শুরু করলেও কর্মযজ্ঞে ধীরগতির কারণে চরম ভোগান্তি এখন নিত্যসঙ্গী নগরবাসীর। মেডিকেলের ডাক্তাররা মোটামুটি ভালো, কিন্তু স্বাস্থ্যসম্মত এখানে পরিবেশ না। বাচ্চা হলে হাত পা ভেঙে গেছে, পা পড়ে গেছে। আবার এই কিছুদিন আগে আমার উপরে পা এই যে অবস্থা, আমি এখন হাঁটতে পারি না। শুধু এখানেই শেষ নয়, সড়কটি সংস্কারের কাজে ধীরগতির কারণে কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় যানজট যেন এলাকার মানুষের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। রাস্তা বাড়িঘর সব ডুবে রয়েছে ময়লা পানিতে। রাস্তার অবস্থা খুবই খারাপ, এখানে ভালো মানুষ এসে এমন কোনো বসবাস করতে পারে না, না করার মতো, গা ধাক্কার মতো, যে করবো কি করবো না এরকম একটা পজিশন আছে। আমরা চাই এই এলাকায় যে কন্ট্রাক্টরগুলো আছে দ্রুত কাজটা শেষ করুক। সার্বিক এই পরিস্থিতি নিয়ে সড়ক সংস্কারের কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারের সাথে কথা বলতে চাইলে রাজি হননি কেউ। তবে জুরাইন হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করলেন দীর্ঘ 17 বছরের ভোগান্তির কথা, পরামর্শ দিলেন দ্রুত রাস্তাটি সংস্কারের। রাস্তাটা ড্রেনের কাজ হয়ে গেছে, এখন যদি রাস্তাটা একটু উঁচুকরণ করা হয় সেক্ষেত্রে হয়তো উঁচু হইলে, এটা দেখতেছি শুনতেছি যে রাস্তার কাজ চলছে, রাস্তা যদি উঁচুকরণ করা হয়ে যায় তাহলে আমাদের এই আরবিটিসি ক্যাম্পাসটা আমরা উঁচু করে ফেলব। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, সড়কের ধীরগতির কারণ নির্ণয় সহ গাফিলতির কারণটি খতিয়ে দেখা হবে। যেহেতু জনদুর্ভোগ বাড়ছে এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছিলাম সেটি সেখানে বাস্তবায়ন করা ঠিকাদারের গড়িমসির কারণে হচ্ছে না, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আইন বিধিবিধানগুলো প্রতিপালন করে তার ইয়েটা ক্যান্সেল করে বাতিল করে দিয়ে নতুন করে আমরা ঠিকাদার নিয়োগ করে কাজটি সমাধানের দিকে আমরা চলে যাচ্ছি। খানাখন্দের কারণে চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে রাজধানীর জুরাইন মেডিকেল রোডের রাস্তাঘাট। দীর্ঘদিন এই অবস্থায় পড়ে থাকায় চলাচল করতে পারছেন না এই এলাকার মানুষ, আর তাই অতি দ্রুত এই রাস্তার সংস্কার চেয়েছে এলাকাবাসী। রাজধানীর জুরাইন থেকে এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা।